ভেঙে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আতশকাঁচ দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই বাক্যগুলোই আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়া এবং অনেক রাজনৈতিক দলের নেতারা ব্যবহার করছিলেন। কিন্তু যে ভিডিওটি আপনাদের স্ক্রিনের সামনে চলছে, এই ভিডিওটি 33 সেকেন্ডের ভিডিও। আর এই ভিডিওটি যখন আপনারা শুনবেন, দেখবেন, বুঝতে পারবেন যে একটা মানুষের প্রতি আজকের দিনেও পশ্চিমবঙ্গবাসী কি ধরনের ভালোবাসা তাদের মনের মধ্যে চেপে রেখে দিয়েছেন। তাহলে কি নির্বাচনে যে বারবার এই যে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছিল যে কোন রকম খেলা হয়েছে, গরমিল হয়েছে, এটাই কি সত্য? দেখাবো আপনাদেরকে এই ভিডিওটা আজকের এপিসোড থেকে। দেখাবো শত্রুঘ্ন সিনহা, তৃণমূল কংগ্রেসের অন্যতম সাংসদ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সামনে এসে কিভাবে তিনি বললেন যে তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন, এবং যারা তৃণমূল কংগ্রেসে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গদ্দারি করছেন তাদেরকে অনেকটা তাদের সন্তানের সঙ্গে তুলনা করলেন, যে আগামী দিনে যদি তাদের সন্তানরাও তাদের ছেড়ে এইভাবেই চলে যান সেটা কি ঠিক হবে? এছাড়াও আমি আপনাদেরকে আজকের এপিসোডে নিয়ে চলে যাব তারকেশ্বরের বিধায়কের বক্তব্য শোনাতে। কিছুদিন আগেই ভিডিও ভাইরাল হচ্ছিল যে তারকেশ্বরে যারা জল ঢালতে যাচ্ছেন তাদের কাছ থেকে ভিআইপি লাইনের নাম করে 100 টাকা করে চাঁদা কাটা হচ্ছে। আর এটারই জাস্টিফিকেশন দিতে সামনে এসেছেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। অনেকটা সন্তু পানের বক্তব্য শুনলে মনে হবে যে ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। কেন আমি এই কথাটা বললাম সেটা বিস্তারিত আলোচনা যখন সন্তু পানের শোনাবো এর মধ্যে থেকেই পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও দেখবো যে কিভাবে আজকে পার্লামেন্টের এক সাংসদ তিনি নিজের দেশেই বা নিজের কাজকর্ম করতে গিয়ে সুরক্ষিত নন, সে সমস্ত কিছু বিষয় থাকবে আজকের এই এপিসোডে। আপনারা চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন শুরু করা যাক আজকের এপিসোড। নমস্কার, আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন বেঙ্গল পালস উইথ দীপ। আর আপনাদেরকে প্রথমেই যে ছবিটি আমি দেখালাম মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি নিয়ে যাওয়ার ছবিটি বা ভিডিওটি, মাত্র 33 সেকেন্ডের একটি ভিডিও। আর এই 33 সেকেন্ডের ভিডিওতেই জবাব লুকিয়ে রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জনতার মন থেকে কিন্তু কোথাও হারিয়ে যাননি। তাহলে যে আমাদের পশ্চিমবঙ্গের অনেক স্বনামধন্য যে মিডিয়া রয়েছে তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ, আমাদের পশ্চিমবঙ্গের যে অনেক ধরনের রাজনৈতিক দল রয়েছে তাদের নেতারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এখন আতশকাঁচ কিংবা দূরবীন দিয়ে খুঁজতে হবে, তিনি কার্যত পাস্ট হয়ে গিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তায় নামলে মানুষের মনের মধ্যে রয়েছেন, এ বিষয়ে কার্যত কালকে 33 সেকেন্ডের যে ভিডিওটি ফুটে উঠলো তাতে পরিষ্কার। তিনি তার স্করপিও গাড়ি করে কোনো একটি কাজে হয়তো রাস্তায় বেরিয়েছিলেন এবং কলকাতার রাস্তায় সাধারণ মানুষের মধ্যে যখন তার গাড়িটি সিগনালে দাঁড়ালো সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কাঁচটি কিন্তু নামানো ছিল। আর এই গাড়ির কাঁচটি নামানো দেখার পরেই সামনেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ওই সেই জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্পগুলোর আবিষ্কারক ছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে যখন আজকে প্রাক্তন রূপে পশ্চিমবঙ্গের মানুষেরা সামনে দেখতে পেলেন, কি ব্যবহার করলেন তার সঙ্গে? তাকে কি কেউ গালমন্দ করলেন, নাকি তাকে বাড়ি চলে যেতে বললেন, নাকি তাকে গো ব্যাক স্লোগান দিলেন? এই 33 সেকেন্ডের ভিডিওতেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ছবিটা, দেখুন। हाँ, ये लोग सब छोड़ी करके क्या करेंगे? लेकिन हम लोग के लिए बहुत हम लोग तो शांति वाला स्थिति को खराब कर दिया। सबर करो, सबर का फल मीठा होगा। আবার ফিরবো, আবার ফিরবো, আবার ফিরবো, জয় বাংলা। আবার ফিরবো আমরাই, আবার ফিরবো আমরাই দিদি, আবার ফিরবো আমরাই। দেখলেন ভিডিওটা? না না, নিশ্চিতভাবে এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের আরো একবার দেখতে ইচ্ছা করছে। আমি আরো একবার এই ভিডিওটা স্পেশালি সেই সমস্ত মানুষদের জন্য চালাবো যারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে গিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মন থেকে চলে গিয়েছেন, দূরবীন দিয়ে তাকে খুঁজতে হবে। আরো একবার স্পেশালি সেই সমস্ত মানুষদের জন্য এই ভিডিওটা রয়েছে, দেখুন। चीटिंग करके जीता ये लोग और कुछ नहीं। हाँ, ये लोग सब छोड़ी करके क्या करेंगे? लेकिन हम लोग के लिए बहुत हम लोग तो शांति वाला स्थिति को खराब कर दिया। सबर करो, सबर का फल मीठा होगा। আবার ফিরবো, আবার ফিরবো, আবার ফিরবো, জয় বাংলা। আবার ফিরবো আমরাই, আবার ফিরবো আমরাই দিদি, আবার ফিরবো আমরাই। দেখুন, মানুষের কার্যক্রমের জীবন কিন্তু থাকে, একটা মানুষকে আসতে হয়, কাজ করতে হয় এবং কালের নিয়মে সেই মানুষটাকে চলে যেতে হয়। কিন্তু তার কাজটাকে যদি মানুষ মনে রেখে দেয় এবং সেই কাজটা আজকের দিনে তারা পাচ্ছে না, তার জন্য যদি তারা পছতায়, সেই মানুষটার কথা মনে করে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ,
কিছুটা হলেও সেই মানুষটা মানুষের মনকে বুঝতে পেরেছিলেন এবং মানুষের জন্য কাজ কিন্তু করেছিলেন, এবং সেটা আজকে মাত্র 3 মাসের মধ্যেই বহু মহিলা বুঝতে পারছেন যারা অন্নপূর্ণা ভান্ডারের নামে কার্যত লেজে খেলছেন। এই তো গতকালের আরো একটি সংবাদ প্রকাশ, যেখানে ওই যে ফ্রি বাস পরিষেবা চালু করা হয়েছিল সেটাও কার্যত লাটে তুলে দেওয়ার মতো ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পিঙ্ক কার্ড চালু হবে এবং সেই পিঙ্ক কার্ডের নামে ভেরিফিকেশন করে তবেই আপনাকে ফ্রি বাসে উঠতে দেওয়া হবে, এমনটাই নতুন নির্দেশিকা ইতিমধ্যেই চলে এসেছে। রেশন নিয়ে আমরা অনেক রকমের নির্দেশিকা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি, আগামী দিনে রেশনও নাকি বন্ধ হয়ে যেতে পারে। আর ওই যুবসাথী, যে যুবসাথীতে 1,500 টাকা করে বেকার যুবকরা পাচ্ছিল, তাদেরকে 3,000 টাকা 2,000 টাকা করে দেওয়ার ঘোষণা, সেটা তো 20 বাউ জলে। এখনো পর্যন্ত কোনো যুবক সেইটাও যে আবেদন করতে পেরেছে বা সেটা পেয়েছে, সেই ধরনের কোনো ধারণা আমাদের কাছে নেই। আর এত কিছু যখন মাত্র 3 মাসের মধ্যেই ঘটছে, তখন সাধারণ মানুষগুলো সিগনালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িটি দাঁড়ালো, তখন তাদের আবেগটি চেপে রাখতে পারলেন না। হ্যাঁ, এই সাধারণ মানুষের মধ্যে আপনারা দেখলেন একেবারে নিচু শ্রেণী থেকে মধ্যবিত্ত শ্রেণী পর্যন্ত মানুষরাই কিন্তু উপস্থিত ছিল। সেখানে সিগনালের মধ্যে যে সমস্ত ট্রান্সজেন্ডাররা থাকেন, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ ছিল সেই কাজের প্রশংসা করলেন। এই সিগন্যালের মধ্যেই দাঁড়িয়ে থাকা এক গৃহিণীকে আপনারা দেখলেন, তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে থেকে বললেন যে দিদি, আগামী দিনে আপনারা ফিরবেন। আর সেখানে কোনো হিন্দি ভাষীরও গলা পাওয়া যাচ্ছিল, যেখানে সেই হিন্দি ভাষী গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভেসে এলো আগামী দিনের শুভেচ্ছা। আর এই দৃশ্য দেখে আমি একটা কথাই বলতে পারি যে আমি কোনো জ্যোতিষী নই, তাই বলতে পারবো না যে আগামী দিনে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনোদিন ক্ষমতা আসবে কি আসবে না। এই কথা বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত বঙ্গবাসী রয়েছে তাদের অন্তত কিছু জনের মনে নিজের জায়গা করতে পেরেছেন, এবং তারা প্রথম না বুঝতে পারলেও, অর্থাৎ পরিবর্তনের প্রথম না বুঝতে পারলেও, আজ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই পুরনো দিনটাকেই তারা মনে করছেন যে অন্তত নাই মামার থেকে কানা মামাও কিছুটা হলেও ভালো ছিল। তবে যাই হোক, এই ভিডিও দেখানোর পরে এতক্ষণে নিশ্চয়ই কমেন্ট সেকশনে অনেকেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী মনস্ক রয়েছেন, তারা অনেক রকম তকমা দিয়ে দেবেন, দালাল কিংবা চটি চাটা, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। যেটা সত্য, সে সত্যতাটা তো মানুষের সামনে থেকে লুকিয়ে যাবে না। এই ভিডিওটা আমিও কাউকে দিয়ে করিয়ে আনিনি, আর এই ভিডিওটা মমতা বন্দ্যোপাধ্যায়ও করতে বলেননি। একেবারেই সাধারণ মানুষের ভিডিও, যেটা সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হতে শুরু করে দিয়েছে। আর এরপরে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব শত্রুঘ্ন সিনহা, তৃণমূল কংগ্রেসের আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার একটি বক্তব্য কাল থেকে কিন্তু বেশ পরিমাণে ঘোরাফেরা করছে, এবং সকল তৃণমূল কংগ্রেসের যে বিদ্রোহী সাংসদরা নিজেদেরকে ঘোষণা করে এনসিপিআই দলেতে গিয়েছে, তাদের অনেককেই শত্রুঘ্ন সিনহার এই বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে তিনি মিষ্টি ভাষায় কিন্তু কটাক্ষ করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সংসারের মা আর এই সমস্ত সাংসদদেরকে সন্তানের সঙ্গে তুলনা করলেন। দেখুন। देखिए, जो गए हैं उनके अच्छे लोग ही हैं, ऐसा नहीं है। अब कुछ या मजबूरी मैंने कहा, या कुछ डर, या कुछ ईडी सीबीआई का भय, या इस तरह का अचानक ऐसा रिजल्ट एक्सपेक्ट नहीं किया था कि अचानक ऐसा हुआ। उनके पॉइंट ऑफ व्यू से बोल रहा हूँ, मैं तो ज़्यादा जानते नहीं, मेरे बहुत ज़्यादा लोगों से अभी मुलाकात भी नहीं हुई है। तो जो लोग छोड़ के गए हैं उनको भी हम कहेंगे गॉड ब्लेस, और जो डर के मजबूरी में गए हैं उनसे मैं कहूँगा कि आप अपने बच्चों को, अपने लोगों को ये बताना कि इस तरह से जाना कहाँ तक ठीक है। क्या कल आपके बच्चे ऐसा करेंगे, अच्छा लगेगा आपको? कल वो माँ बाप को छोड़ के कहीं और चले जाएं, अच्छा लगेगा? जिस पार्टी से आए ये सोचना चाहिए। बाकी तो मैं कौन होता हूँ उनको उपदेश देने वाला। वो हमारे कलीग्स हैं, हमारे सहपाठी हैं, हमारे अपने लोग हैं और अच्छे लोग हैं। हमें भी बहुत लोगों ने कोशिश की तोड़ने की या दूसरी तरफ ले जाने की, बहुत कोशिश की, लेकिन मैं तो एक खुली किताब की तरह हूँ। मुझे तो ऐसा कोई डर, कोई प्रलोभन वो मुझ पर रंग लाएगा नहीं। आपको मेरा स्वभाव, मेरा कैरेक्टर पता है बहुत लोगों, लेकिन मैं उनको दोष नहीं देता हूँ। शायद उनमें से बहुतों ने मेरा भला सोच के ही ऐसा कहा होगा मुझको आने के लिए, अपने साथ यहाँ छोड़ के जाने के लिए। ठीक है, उस समय जोश था, एक अजीब सा उत्साह था उनके अंदर में, एक अजीब सा खौफ था, और चाहते थे कि शायद हम निकल जाएं, हम पे कोई तकलीफ ना आए, इसलिए ऐसा कहा होगा। लेकिन हमने कहा कोई बात नहीं, मैं जहाँ था वहीं ठीक हूँ, और मैं हमेशा मानता हूँ और कहता हूँ वंस ए फ्रेंड ऑलवेज अ फ्रेंड। मैं उनके साथ था, टीएमसी ममता बनर्जी के साथ था, उनके साथ हूँ और उन्हीं के साथ ही रहूँगा। দেখুন, আক্ষরিক অর্থে অনেকে বলতে পারেন যে শত্রুঘ্ন সিনহা তিনিও তো দল পরিবর্তন করেছেন। তিনি একসময় ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন, পরবর্তীকালে তিনি আবার তৃণমূল কংগ্রেসে হয়ে গিয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসে তিনি তখন এসেছিলেন যখন ভারতীয় জনতা পার্টি কিন্তু ক্ষমতায় ছিল। অর্থাৎ শত্রুঘ্ন সিনহাকে এটা বললে চলবে না যে তিনি ক্ষমতাকে পছন্দ করেন বলে তৃণমূল কংগ্রেসে চলে এসেছিলেন, কারণ সেই সময় ভারতবর্ষে ইন্ডি জোট ছিল না, ছিল কিন্তু ভারতীয় জনতা পার্টিরই ক্ষমতা। অর্থাৎ শত্রুঘ্ন সিনহা তিনি তার যে পলিটিক্যাল আইডিওলজি রয়েছে সেটা হয়তো ভারতীয় জনতা পার্টির সঙ্গে
মেলাতে পারেননি বলে তিনি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে চলে এসেছিলেন। কিন্তু তিনি যাদের বিরুদ্ধে আজকে এই উদাহরণটা দিচ্ছেন তারা সকলেই আজকে পরিষ্কার অর্থে গোটা ভারতবর্ষের কাছে যারা পলিটিক্স বোঝেন সকলের কাছেই কিন্তু একেবারে সুবিধাবাদী তকমা পেয়ে গিয়েছে। তার কারণ যারা আজ থেকে 3 মাস আগেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে ভোট চেয়ে বেড়াচ্ছিলেন, তারা এখন হঠাৎ করে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ এবং নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলছেন। এটা দেখে মানুষ বুঝতেই পারছেন যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেননি বলেই তাদের এই রূপ পরিবর্তন। যদি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতো, তারা আজকের দিনে আবার 10-12টা করে চাকরি বিক্রি করার ধান্দা করত এবং নিজেদের যে সমস্ত কালিমালিপ্ত জীবন রয়েছে সেই কালিমালিপ্ত জীবনটাকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। আর এই কথাটাই সম্ভবত শত্রুঘ্ন সিনহা কিন্তু বলে ফেললেন যে এই যে সাংসদেরা গিয়েছেন তারা সকলেই হয়তো ভালো মানুষ হলেও ইডি এবং সিবিআই এর যে ভয় প্রত্যক্ষভাবে থাকছে সেটার জন্য গিয়ে থাকতে পারেন। কারণ শত্রুঘ্ন সিনহা নিজেও একজন সাংসদ এবং তিনি একথাও খোলসা করলেন যে তার উপরেও বহু ক্ষেত্রে বহুভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা হয়েছে। কিন্তু ওই যে তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহার কোন রকম কালো অধ্যায় বা কোন রকম দেনা পাওনার ইডি সিবিআই এর ভয় নেই বলেই সম্ভবত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যাননি। কিন্তু যারা চলে গিয়েছেন আজকে কেন চলে গিয়েছেন শত্রুঘ্ন সিনহার কথা শুনলেই পরিষ্কারভাবে জলের মতো ভাবে আপনারা বুঝতে পারছেন। তবে আজকে ভারতবর্ষের রাজনীতিতে সবই সম্ভব। এই কদিনের রাজনীতিতে অনেক কিছুই দেখা গেল। আজ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাল সে নরেন্দ্র মোদীর সঙ্গে চলে যাচ্ছেন, এই উদাহরণ মদন মিত্রর ক্ষেত্রেও রয়েছে। এই উদাহরণ আবার আমরা অনেক ক্ষেত্রেই দেখলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও রয়েছে। তাই এই কথা নিয়ে খুব একটা মাতামাতি করার বিষয় নাই যে শত্রুঘ্ন সিনহা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে। কখন মন পাল্টে যেতে পারে কার কোনো কিছুই বিশ্বাস নেই। কিন্তু আমি এই যে ঘটনাগুলো চলছে এই ঘটনার রাজনীতিতে তীব্র বিরোধিতা করি এবং চিরকাল করে যাব। আমি মনে করি যে নরেন্দ্র মোদীর হাত ধরে উঠে এসে ভারতের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে, সেও যেমন ভারতীয় জনতা পার্টির সঙ্গে কখনো বেইমানি করলে প্রতিবাদ করা উচিত, ঠিক সেইভাবেই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যারা রাজনীতি করেছেন তাদের ক্ষেত্রেও এই বিরোধিতাটাই করা উচিত। অন্যান্য দলের ক্ষেত্রেও এই বিরোধিতাটা করাই উচিত। হ্যাঁ, পলিটিক্যালি আইডিওলজি যদি না মিলে থাকে, হঠাৎ করে কেউ রেজিগনেশন দিয়ে তবেই সে অন্য কোনো দলে যেতে পারে। কিন্তু তা বলে একটা দল থেকে নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার পরে সেই দলের লোগোতে জয়লাভ করার পরে সেই দলের ভোটারদের সঙ্গে গদ্দারি করে অন্য দলের কোলে কখনোই বসা যায় না। এবং ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করে এই আইন অতি অবশ্যই আনা উচিত যে কোন রকম সংখ্যাগরিষ্ঠতা ফরিষ্ঠতা নয়, যে ব্যক্তি তার দলের যে লোগো রয়েছে সেই লোগোয় জয়লাভ করার পরে অন্য কোনো দলে চলে যাবে তার সেই সদস্য পদ সেই সময়তেই খারিজ হতে হবে। এমনটাই যদি আইন আসে তবে দেখবেন ভারতবর্ষের রাজনীতিটা অনেকটাই পরিবর্তন মনে হচ্ছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ শত্রুঘ্ন সিনহা যখন এই কথা বলছেন যে তাকেও অনেক ভয় দেখানোর চেষ্টা চলেছে ভাঙিয়ে নিয়ে যাওয়ার জন্য, তখন ঠিক আরো একটি বিরোধী জোটের যে সাংসদ রয়েছে পাপ্পু যাদব, বিহারের যিনি সাংসদ, তাকে একেবারে তার যে বাসভবন রয়েছে তার যে সংসদ ভবন রয়েছে সেখানেই আক্রমণের ঘটনা ঘটে গেল গতকাল। অদ্ভুতভাবে আজকে ভারতবর্ষে একটি সাংসদ পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখুন। আজকে সাধারণ মানুষ কতটা নিরাপত্তাহীনতায় থাকতে পারে একবার ভেবে দেখুন, যেখানে ভারতবর্ষের বিরোধী সাংসদ তিনিও নিশ্চিন্তে থাকতে পারছেন না। গতকাল পাপ্পু যাদব মানুষের সঙ্গে দেখা করার জন্য তার বাসভবনে বসেছিলেন। সেই সময় যখন প্রেস কনফারেন্স চলছিলেন, একজন ব্যক্তি প্রেস রিপোর্টার সেজে এসে পাপ্পু যাদবের উপর হামলা করে দেন এবং পাপ্পু যাদব তিনি এটাও বলেন যে সেই ব্যক্তি নাকি ছুরি নিয়ে তার উপরে আঘাত করারও চেষ্টা করেন। আমি আপনাদেরকে সেই সময়কার বিশেষ একটি ভিডিও দেখাবো যেখানে সেই ব্যক্তি পাপ্পু যাদবকে আক্রমণ করার পরে সেখানে পাপ্পু যাদবের যারা কর্মকর্তা ছিলেন তাদের হাতে ধরা পড়েছেন। দেখুন। কি ভয়ানক বিষয় বলুন তো, ভারতবর্ষে আজকে 2026 সালে এক সাংসদ এতটা নিরাপত্তাহীনতায় রয়েছে। কি দোষ পাপ্পু যাদবের? সম্ভবত অনেকেই আন্দাজ করছেন যে পাপ্পু যাদব আজ থেকে ঠিক 2 দিন আগে ওই যে রাম মন্দিরে যে চুরিগুলো ঘটছিল সেই চুরিগুলো প্রতিবাদ করতে গিয়ে একটি নাটক করেছিলেন পার্লামেন্টের যে প্রাঙ্গণ রয়েছে সেখানে। পাপ্পু যাদব সেখানে গেরুয়া রঙের বসন পরে পুরোহিত সেজেছিলেন এবং পুরোহিত সেজে অন্যান্য সাংসদেরা তাকে যে টাকাটা দিচ্ছিলেন অর্থাৎ প্রণামীটা দিচ্ছিলেন সেটা চুরি করে নেওয়ার প্রতীকী প্রতিবাদ করছিলেন, যেটা রাম মন্দিরে ঘটেছিল। আর একবার কল্পনা করে দেখুন এই প্রতীকী নাটকের জন্য, অর্থাৎ পরিষ্কার অর্থে হিন্দু ধর্মের সঙ্গে যে ছেলে খেলা চলছে সেই ছেলে খেলার প্রতিবাদ করতে গিয়ে পাপ্পু যাদব যে নাটকটি করেছিলেন সেই নাটকটি অনেকেরই সহ্য হচ্ছে না, তার জন্যই হয়তো এই ধরনের ঘটনা ঘটেছে গতকাল। এমনটাই পাপ্পু যাদবের যারা লোকজন রয়েছে তারা মনে করছেন। অর্থাৎ এই কাজটা যারা ঘটিয়েছেন পাপ্পু যাদবের ওই হিন্দুত্বের অপমানের কথা মনে করে তারা রাম মন্দিরের চুরি নিয়ে একটাও কথা বলেন না, কিন্তু রাম মন্দিরের চুরি নিয়ে প্রতিবাদ করলে তাদের উপরে এইভাবে আক্রমণের শিকার বর্ষিয়ে দেন। এটা দেখেই আজকে অবাক লাগছে।
আজকে দিনের পর দিন আমাদের মহান হিন্দুত্ব ধর্ম সনাতনী ধর্মকে নিয়ে কার্যত একটি রাজনৈতিক দল যা খুশি তাই করতে পারবেন, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করতে পারবেন না। রাম মন্দিরের এই যে ঘটনা, শুধু রাম মন্দির নয়, আজকে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় মন্দিরের চুরিগুলো প্রকাশ্যে সামনে আসছে। আর এই চুরিগুলো সামনে আসার পরে যারা হিন্দুত্ব ধর্মের নিজেদেরকে ঠিকাদার বলে থাকেন, তাদের অন্যতম কাজ কি হতো, যে এই চুরিগুলোর প্রতিবাদ করা এবং যারা এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের শাস্তির দাবি করা। কিন্তু না, তারা কেউ এই বিষয় নিয়ে কোনো কথা না বললেও বিরোধীরা যদি এই বিষয় নিয়ে কোনো আওয়াজ তুলে ফেলেন, তখনই তারা আক্রমণের শিকার হয়ে যাচ্ছেন, তখন হিন্দুত্ব ধর্মের অপমান হয়ে যাচ্ছেন। দেখুন, এখন শ্রাবণ মাস চলছে, বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম স্লোগান দিয়ে যে ধরনের অভব্য আচরণ করা হচ্ছে, এটাতে কি আমাদের যে শ্রী রামচন্দ্র রয়েছে সেই শ্রী রামচন্দ্রের এক ফোঁটাও সম্মান বাড়ছে? বা শ্রী রামচন্দ্র নিজেও যদি ওপর থেকে দেখে থাকেন, ভাবছেন যে এই জয় শ্রীরাম স্লোগানটি আমার কাদের মুখে এখন বর্ষাচ্ছে? আমি কেন বলছি আপনাদেরকে, এই ভিডিওটা আপনারা প্রকাশ্যে দেখুন এবং নিজেরাই বিবেচনা করে দেখুন যে একজন প্রকৃত সনাতনী হবে সে জয় শ্রীরাম স্লোগানটি এই রকম নোংরামি করতে করতে কখনো ব্যবহার করতে পারবেন কি? দেখুন। দেখুন, শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস এবং এই মাসে বহু মানুষ কিন্তু নিরামিষ খেয়ে থাকেন এবং বাবার সেবা করে থাকেন। আমরা নিজেরাও করে থাকি। আমরাও এই সময়ে বাবার মাথায় জল ঢালার জন্য একেবারে তদবির হয়ে থাকি যে বাবার আশীর্বাদ যদি পাওয়া যায়। কিন্তু এই মহাদেব, যে মহাদেবের পুজো করেছিলেন একসময় শ্রী রামচন্দ্র, সেই শ্রী রামচন্দ্রের নাম নিয়ে এই ধরনের অরাজকতা, এটা কি কখনো মেনে নেওয়া যেতে পারে? আজকে শ্রী রামচন্দ্রের, প্রভু রামচন্দ্রের যে জয় শ্রীরাম স্লোগানটা, সেই জয় শ্রীরাম স্লোগানটা যেখানে একটা স্থাপত্যের প্রতীক ছিল, সেটা আজকে ধ্বংসের প্রতীকে দিনের পর দিন দাঁড়িয়ে যাচ্ছে। আজকে ট্রেনের মধ্যে কেউ নেশা করতে করতে এই স্লোগান ব্যবহার করছে, কি ধরনের প্রতিচ্ছবি ভেসে আসছে। আজকে যদি প্রভু শ্রী রামচন্দ্র উপর থেকে দেখে থাকেন, কি ভাবছেন যে আমার এই নামটা শুধুমাত্র এই নোংরা কাজে ব্যবহার হচ্ছে? আপনারা দেখলেন যারা শ্রাবণ মাসের জল নিয়ে যাচ্ছে, একটি সামান্য 4 চাকার গাড়ি সেখানে ঢুকে যাওয়ার জন্য কিভাবে এই স্লোগান তুলে সেই গাড়িকে কার্যত দুমড়ে মুচড়িয়ে দেওয়া হলো। হয়তো সেই ব্যক্তিটিও হিন্দু ছিল, সেই ব্যক্তি কি ভাবছে যে আজকে আমার ধর্মের একটি স্লোগান নিয়ে আমাদের ধর্মেরই বেশ কিছু মানুষরা ধ্বংসের লীলাতে মেতে উঠেছে। আর এদেরকে একবার জিজ্ঞেস করুন যে এরা কখনো রামায়ণ, মহাভারত, গীতা কিচ্ছু কখনো পড়েছে কিনা। একবারের জন্য একটা লাইনও এরা আপনাদেরকে বলে শোনাতে পারবে না। প্রভু রামচন্দ্রের যারা সেবা করে থাকেন তাদের ঠোঁটস্থ কণ্ঠস্থ হওয়া উচিত হনুমান চল্লিশা। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तिहु लोक उजागर, रामदूत अतिलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन बरन विराज सुबेशा, कानन कुंडल कुंचित केशा, हाथ वज्र और ध्वजा विराजय, कांधे मुंजो जन विसाजय। আরে পুরোটা বলতে হবে না, 40টা শ্লোক বলতে হবে না, অন্তত 4-5টা শ্লোকও যদি এরা কখনো উচ্চারণ করতে পারে, বলতে পারে, জানবেন যে এরা হিন্দু ধর্মের সঠিক পথে রয়েছে। কিন্তু না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে যারা বড় বড় সনাতনী পেজ খুলে ঘুরে বেড়ায় না, তারা সনাতন ধর্মের একটা কোনো বই আজ পর্যন্ত ছুঁয়ে দেখেননি। তবে শুধু তাদেরকেই বলছি না, আপনারা ভাববেন না যে এই ধরনের যারা আমাদের প্রভু রামচন্দ্রের যে স্লোগান রয়েছে, যে মন্ত্র রয়েছে, সেটার অপমান করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তাদেরকেই নয়। না, এরকম মুসলিম ধর্মের মধ্যেও রয়েছেন, যারা মুসলিম রয়েছেন তারা ভাববেন না যে আপনাদের ধর্মের মধ্যেও এগুলো নেই। আজকে আল্লাহু আকবার বলে কি ধরনের গোটা বিশ্বে এই কট্টরপন্থী মুসলমানরা কাজ করে বেড়াচ্ছেন। তাই দুক্ষেত্রেই বলছি, যারা আল্লাহু আকবার বলে কট্টরপন্থী ইসলামের কাজ করছেন তারা কোনোদিন কোরআন পাক খুলে দেখেছেন বলে আমার মনে হয় না। আর যারা এই ধরনের শ্রী রামচন্দ্রের নামকে বদনাম করছেন তাদের ব্যাপারটা তো আমি আপনাদেরকে আগেই বললাম। চলুন আপনাদেরকে একটু তারকেশ্বরে নিয়ে চলে যাই। তারকেশ্বরে কি ধরনের ঘটনা ঘটছে সেটা আপনারা ইতিমধ্যেই আভাস পেয়েছেন বহু জায়গায়। হেলিকপ্টারে করে ফুল বর্ষণ করার পরে তারকেশ্বরের মন্দির থেকে নাকি 100 টাকা করে ভিআইপি লাইনের নাম করে টাকা নেওয়া হচ্ছে। মানুষ কতটা ক্ষুব্ধ দেখবেন। আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি, আবার আজকের ভিডিওতে দেখাচ্ছি যে মানুষ এই বিষয়ে কতটা ক্ষুব্ধ এবং তারা তো স্বয়ং শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপের দাবি করছেন। দেখুন। ব্যবসা করছে না, চাইছে আমরা এত বছর কালেকশন আসছি, পুলিশ আমাদেরকে ঢুকেছে, এখন বলছে 100 টাকা করে দিতে হবে। এইখানে একটা লোক বলেছিল, সে চলে গেছে না, চলে গেছে। এত বছর তারকেশ্বর আসছি, কোনোদিন এরকম দেখিনি। আজকে এবার দিয়ে 9 বছর এসে এরকম দেখিনি। বোঝে না, কষ্ট মানুষের বোঝে না। আমরা সারা রাত
সারাদিন থেকে হেঁটে হেঁটে আসছি, একটা জল ঢালার মতন কোনো সুরক্ষা নেই, কিছু নেই, কোনো সুবিধা নেই। কেন থাকবো? আর আসবো? একদম আসবো না, একদম আসবো না। এবং এই জ্বালা যন্ত্রণা স্বাভাবিক। একটা মানুষ ভোরবেলা থেকে 90 কিলোমিটার, 80 কিলোমিটার, 40 কিলোমিটার হাঁটার পরে, জল তুলে আনার পরে যখন সেই লাইনে পৌঁছাচ্ছে, তারপরে দেখছে যে ভিআইপি লাইন এগিয়ে যাচ্ছে। কেন ভিআইপি লাইন এগিয়ে যাচ্ছে? তার কারণ সেখানে স্পেশাল টিকিট রয়েছে 100 টাকা। যারা সেটা কাটছে সেই লাইন দিয়ে সুরসুর করে চলে যাচ্ছে। আর এখনকার দিনে এতটা হেঁটে যাওয়ার পরে 100 টাকা খুব একটা মানুষের কাছে বড় বিষয় নয়। তাই 100 টাকা দিয়ে যে লাইনটা তৈরি হচ্ছে, সেই লাইনটা এতটাই বড় হয়ে যাচ্ছে যে অরিজিনাল লাইন আর এগোতে পারছে না। তার জন্যই মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছে। আর এই ক্ষোভটা এই বছরই সব থেকে বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আর এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষ কোনো বিষয়ে কথা না বলে সামনে এগিয়ে এসেছেন কে? সামনে এগিয়ে এসেছেন তারকেশ্বরের বিজেপির বিধায়ক সন্তু পান। আমি শোনাবো আপনাদেরকে তারকেশ্বরের বিধায়ক সন্তু পান এই বিষয়ে কি বক্তব্য রেখেছেন, দেখুন। আসলে কোন কোন জায়গায় ব্যথা আমি জিজ্ঞাসা করছি আপনাকে। শ্রাবণী মেলায় জাতীয় উৎসব হচ্ছে এর জন্য, শ্রাবণী মেলায় সরকারি হেলিকপ্টার থেকে ফুল ছড়াচ্ছে এর জন্য ব্যথা, শ্রাবণী মেলায় এত টাকা খরচ করে সরকার ইনফ্রাস্ট্রাকচার করে দিয়েছে সনাতনী হিন্দুদের জন্য, এর জন্য ব্যথা। আপনার আমার কাছে টিকিটের ছবি আছে, আমিও এলাকার ছেলে, আপনিও এলাকার ছেলে। এই যে 100 টাকার টিকিট, এই টিকিটটা কে নেয়? টাকাটা কে নেয়? কোনো রাজনৈতিক দল না, কোনো সরকার নেয়, মন্দির এস্টেট। এখানে আছে স্বামী সুরেশ্বর আসলাম মহন্ত মহারাজ শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর লাইন। আপনি স্পেশাল লাইনে যাবেন কেন? না গিয়ে লাইন জল ঢালুন। আমি তো জল নিমাইতীর্থ ঘাট থেকে নিয়ে এলাম, রাস্তা দিয়ে এলাম, জল ঢাললাম। ওই আপনি অন্য মানুষ যারা আসছে টিকিট নিয়ে বিতর্ক করার কথা ছিল, তাহলে আপনি 2025-এর টিকিট নিতেন, 24-এর টিকিট নিতেন, 23-এর টিকিট নিতেন, বা আগে বলতেন যে মন্দির কেন টাকা না। মন্দিরকে প্রশ্ন করলে মন্দির উত্তর দিয়েছে সঠিক, যে আমার সংসার চালাতে বা মন্দির চালাতে যে অর্থ লাগে সারা বছর, সেটা কোথা থেকে নেবে? বা স্পেশাল লাইন, ধরুন আপনি কেউ স্টেশনে নামবেন, বয়স্ক লোক, কোনো বাচ্চাকে নিয়ে এসেছে কেউ, বা কেউ ভিআইপি এসেছে, তিনি যাবেন কি করে? তিনি জল গঙ্গা থেকে ডুবিয়ে নিয়ে আসেন, নর্মাল লাইনে ঢুকিয়ে দেবে তাদেরকে? ঢুকতে দেবে না। মন্দিরের মতো নিয়ম বানিয়েছে। আপনি কি চান সিপিএম এর আর তৃণমূলের মতো কালচার আপনি এখানে নিয়ে আসবেন? ককরোচের দল যে সিপিএম ঠিক করবে মন্দির কিভাবে চলবে, তৃণমূল ঠিক করবে মন্দির কিভাবে চলবে, এরকম ঠিক করবে? বিজেপি করবে না। আমরা যত দেওয়ালিতে মহাদেবের পুজো প্রভু রাম করেছিলেন। প্রভু রাম যখন রামসেতু তৈরি করেছিলেন, মহাদেবের পুজো করে করেছিলেন। আমরা সেই আদর্শে বিশ্বাস করি। মন্দির কিভাবে চলবে মহন্ত মহারাজ ঠিক করেন, মন্দিরের ভেতরে কি। দেখুন, সন্তুবাবু অনেকটাই কথা বললেন এবং এই বিষয়টাকে জাস্টিফাই করার চেষ্টা করলেন তিনি সেখানকার বিধায়ক হিসাবে। কিন্তু একটা প্রশ্ন তো এখানে উঠছেই, এবং আরো বড় প্রশ্ন উঠছে যে সন্তুবাবু কি এখানে ওই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি সেই রকমই ফাঁদে পড়ে গেলেন? তার কারণ সন্তুবাবু নিজেই বলছেন যে এটা মন্দির কর্তৃপক্ষের নেওয়া টাকা, এখানে আমার কি করার রয়েছে? তাহলে যদি তার কিছু করার নাই থাকে, তাহলে মন্দির কর্তৃপক্ষকে তিনি এতটা লম্বা চওড়া যে বক্তৃতাটা দিলেন সেখানে ডিফেন্ড করলেন কেন? সেখানে কেন তিনি মন্দির পক্ষকে আলোচনা করে বললেন না যে এই যে ভিআইপি লাইনের নামে টাকা তোলা হচ্ছে এটা বন্ধ করে দেওয়া হোক? কেন তিনি এই বিষয়টা সামনে আনলেন না? তিনি বললেন যে মন্দির কর্তৃপক্ষ কি ভিআইপি লাইনের জন্য টাকা নেবে না? যেখানে বয়স্ক মানুষ আসছে, যেখানে বাচ্চারা আসছে, যেখানে অনেক ভিআইপি আসছেন, তার জন্য যদি তারা 100 টাকা করে চাঁদা নিয়ে থাকে, তাহলে কি দোষ করে থাকবে? যদি বয়স্ক মানুষ এসেই থাকে, তাহলে সেই বয়স্কদের জন্য, 60 ঊর্ধ্বদের জন্য স্পেশাল লাইন থাকবে না কেন? সেই স্পেশাল লাইনের টাকা কিসের জন্য প্রয়োজন রয়েছে? যদি কোনো ভিআইপি এসে থাকেন, সন্তু পানেদের মতো যারা ভিআইপি রয়েছেন, তারা যদি সেখানে এসেই থাকেন, এটা তো ভারতবর্ষের কালচার যে ভিআইপি এলে তাদেরকে আগে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও এখানে ভিআইপি কে আগেই ছাড়া হবে। কোনো মানুষের এই বিষয়ে কোনো রকম কথা বলা থাকবে না। আর ভিআইপি তো বারবার 24 ঘন্টায় 24 বার আসবেন না, হয়তো 1-2 বার আসবেন, মানুষ সেটা মেনে নেবে। কিন্তু এই ভিআইপি লাইন 100 টাকা করে টিকিট দেওয়া হয়েছে, আর এই টিকিটে ভিড় এতটাই হয়ে যাচ্ছে কারণ জানে যে মানুষ আজকে এত দূর থেকে হেঁটে আসছে, 100 টাকা দিয়ে তারা ভিআইপি লাইনের নামে টিকিট কাটবেনি, এবং সেই লাইনটা অরিজিনাল লাইনের থেকেও বেশি দূরে চলে যাচ্ছে। আর ফলে সেই লাইনটাকে ছাড়তে গিয়ে অরিজিনাল লাইনটা ঘন্টার পর ঘন্টা অপেক্ষারত অবস্থায় রেখে দেওয়া হচ্ছে। মানুষের ক্ষোভ স্বাভাবিক ব্যাপার, মানুষ এই কারণেই ক্ষোভ উগড়ে দিচ্ছে। এখানে বিধায়ক সাহেব সন্তুবাবু বললেন যে আমরা হেলিকপ্টারে করে পুষ্পবর্ষণ করছি, এখানে পুষ্পবর্ষণের জন্য যে বাজেট পেশ করা হয়েছে, টাকা দেওয়া হচ্ছে, তার জন্য কি মানুষের গাত্রদাহ হচ্ছে বলে এত কথা বলছেন? আরে গাত্রদাহ তো এটা সাধারণ মানুষের হচ্ছে। এখানে তো কোনো তৃণমূল কংগ্রেসের বা কোনো কংগ্রেসের বা কোনো সিপিএম এর মানুষকে কথা বলতে দেখলাম না। এখানে সকল সাধারণ মানুষরাই তাদের জ্বালা যন্ত্রণার কথা বলছে। তাহলে সাধারণ মানুষদের জন্যই তো এই তারকেশ্বর মন্দির, তাহলে সেখানে এই কাজ হবে কেন? আর যদি ওই হেলিকপ্টারের যে পুষ্পবৃষ্টি রয়েছে, ওই পুষ্পবৃষ্টির নামে 15 কোটি টাকা বাজেট
বাজেট পেশ করা হয়ে থাকে তাহলে সেই বাজেটের টাকাটা এই তারকেশ্বর মন্দিরের কল্যাণে দিয়ে দিতে পারতেন, তাহলে এই সাধারণ মানুষের ঘাড়ে 100 টাকার বোঝাটা পড়তো না, এতটা আগ্রাসন আসতো না। আরো একটি বিষয় রয়েছে যেটা সন্তুবাবু বললেন যে মন্দির কর্তৃপক্ষ তারা কি বিষয়ে তাদের মন্দিরে নিয়ম কানুন বানাবে, সেটা কি আমরা পলিটিশিয়ানরা ঠিক করে দেবো? হ্যাঁ, এটা তো আমরা একেবারেই ভারতবাসী হিসাবে চাই না। আমরা তো বারবার বলি যে ভারতবর্ষের রাজনীতি এবং পলিটিক্স দুটোকে আলাদা করে দেওয়া উচিত। কিন্তু যখন রাম মন্দির তৈরি হয়, সেই রাম মন্দিরের উদ্বোধন করতে যখন দেশের শঙ্করাচার্যদের আসা উচিত, সেই শঙ্করাচার্যরা উদ্বোধন না করে আমাদের ভারতবর্ষের অন্যতম রাজনীতিবিদ এবং প্রধানমন্ত্রী উদ্বোধন করেন, তখন সেই বিষয়টা সন্তুবাবু কি দেখলেন না? তখন আপনাদের মনে হলো না যে রাজনীতি কেন মন্দিরের মধ্যে প্রবেশ করবে? আর আজকে তারকেশ্বরের ক্ষেত্রে যখন মানুষেরা এতটা ক্ষোভের বহিঃপ্রকাশ করছে, তখন আপনি বলছেন যে রাজনীতি এবং তারকেশ্বরের মন্দিরের কমিটি দুটো আলাদা ব্যাপার। যাই হোক, এ সকল কিছু বিষয় আমি নিশ্চিতভাবে আগামী দিনে হয়তো ঠিক হয়ে যাবে। মানুষের ভালো ভবিষ্যৎ কামনা করে আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।